2018 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটির নাম ছিল মিম। মিমের বাসা মূলত রাজশাহী ছিল। সে ড্যামরা কোনাপাড়া তার চাচির বাসায় এসেছিল বেড়াতে। তখনই আমার সাথে কোনো কাজের সূত্রে পরিচয় হয়। আস্তে আস্তে ফোনে তার সাথে কথা বলা শুরু করি। ধীরে ধীরে মিম আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। অবশ্য আমিও মিমকে অনেক পছন্দ করতাম। ওর সাথে সম্পর্কের 6 মাস। এই 6 মাসে এমন খুব কম রাত হবে তার সাথে কথা আমার হয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরে মিমকে আমি ফোন বা ফেসবুক কোথাও দেখছিলাম না। আমি চিন্তা করলাম ওর চাচির বাসায় গিয়ে আর কোনো তথ্য পাই কিনা দেখি এবং ওর চাচিকে সেটা জিজ্ঞেস করি। আমি সন্ধ্যাবেলা ওর চাচির বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর মাঝ রাস্তায় আমার একটা বন্ধু মাওয়া যাবে বলে আমাকে যাত্রা বাড়িতে ডাকে। তার অনেক রিকোয়েস্টে আমি মাওয়া যাওয়ার জন্য রাজি হই। মিমের চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েও পরে আমি মাওয়া যাওয়ার জন্য বন্ধুর কাছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি যখন কোনাপাড়া বাস স্ট্যান্ডে লেগুনায় উঠতে যাব, ঠিক তখন আমার পেছন থেকে মিমের ডাক শুনলাম। আমি দেখলাম আমার থেকে 5-6 হাত দূরে মিম দাঁড়িয়ে আছে। আমি মিমকে দেখে খুশিতে আত্মহারা। লেগুনায় উঠতে গিয়েও আমি না উঠে মিমের দিকে অগ্রসর হলাম, কিন্তু মিম আমাকে ইশারা করলো আশুলিয়া রোডের দিকে যেতে। আমি ভাবলাম হয়তো তার কোনো পরিচিত কেউ আশেপাশে আছে। আমিও রাস্তা পার হয়ে আশুলিয়ার দিকে হাঁটা শুরু করলাম। একটু হেঁটেই পেছনে তাকালাম তার অবস্থান বোঝার জন্য। সে তার চাহনিটা মলিন করে ধীর কদমে হাঁটছে এবং রাস্তার এদিক ওদিক না তাকিয়ে আমার দিকে তাকিয়ে সোজা রাস্তা পার হয়ে গেল। তখনও আমি এত কিছু ভাবিনি। সন্ধ্যাবেলা ছিল, আশুলিয়া রোডে মানুষের যাতায়াত একটু কম ছিল তখন। এই পাশে আসার পর ও আমার সামনে এসে দাঁড়ায়। ওর পরনে সাদা ড্রেস ছিল। ও আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছিলে? আমি বললাম, তোমার চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু একটা ফ্রেন্ড বলল মাওয়া যাবে, তাই যাত্রাবাড়ি যাচ্ছি। মিম শুধু আমাকে একটা কথাই বলল, তোমার এখন মাওয়া যাওয়া লাগবে না, বাসায় যাও, আর সকালবেলা আমার চাচির বাসায় যাবা। তখন আমি বললাম, তুমি এতদিন কোথায় ছিলে? কোনো ফোন অথবা ফেসবুকে কোথাও নেই, এমন কেন? আর তোমার ফোন বন্ধ কেন? আমার কোনো কথার উত্তর না দিয়ে সে বলল, তুমি এখন বাসায় যাও, আমার এখন যেতে হবে, তুমি সকালবেলা চাচির বাসায় চলে এসো। আমি ঠিকই তার কথা শুনে বন্ধুকে ফোন না করে বাসায় চলে যাই। পরদিন 2টি বিষয় আমার শরীরের সব রক্ত হিম করে দিয়েছিল। আমি সকাল 10টার দিকে তার চাচির বাসায় যাই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তার চাচাতো বোন বের হয়। ও আবার আমার আর মিমের সম্পর্কে জানতো। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আপনি এসেছেন? আপু তো বেঁচে নেই, আপু তো 10 দিন আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমি হয়তো কিছু সময়ের জন্য ভাবলাম ফান করছে, কিন্তু তার কান্না দেখে আমার ধারণাটা পরিবর্তিত হলো এবং সেও হয়তো বুঝতে পেরেছিল আমি বিশ্বাস করছি না। তাই আমাকে ওর হাসপাতালের মৃত অবস্থার ছবি দেখালো। ওর পাশে ওর বাবা মা দাঁড়িয়ে কাঁদছে। ছবিটি দেখার পর আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। এই তো কাল সন্ধেবেলাতেই, হ্যাঁ কাল সন্ধেবেলাতেই তার সাথে দেখা, আর ওই তো আমাকে তার চাচার বাসায় যেতে বলল। আমার আর বুঝতে বাকি রইল না এটা কারিন জিন এসেছিল আমার কাছে। আমি ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর কষ্ট মনে ভাবতে শুরু করলাম ও হয়তো আমাকে ওর মৃত্যুর খবরটি জানানোর জন্যই কাল আমার কাছে এসেছিল আর বলেছিল চাচির বাসায় যেতে। আমি এই সব ভাবতে ভাবতে আর কান্না করতে করতে বাসায় যাচ্ছিলাম। ইতোমধ্যেই আমার কাছে একটা ফোন আসে। গতকাল যেই বন্ধুর সাথে মাওয়া যাওয়ার কথা ছিল তাদের মধ্যের একটি ফ্রেন্ড ফাহাদ আমাকে কল করে, আর কল করে বলে, রাকিব তো দোস্ত কাল রাতে মাওয়া যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে মারা যায়। ওর অবস্থা অনেক খারাপ, মাথা পুরোটা থেতলে গিয়েছে। রাকিব ওই বন্ধু যে বন্ধু কাল সন্ধ্যায় আমাকে মাওয়া যাওয়ার জন্য কল করেছিল। মূলত তার বাইকের পেছনে বসেই আমার মাওয়া যাওয়ার কথা ছিল। এই ফোন আসার পর আমার ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছিল। আমি কাউকে সেই অনুভূতির কথা বোঝাতে পারবো না। আমার এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছে আমার পা চলছে না। আমি হয়তো যদি কাল ওর সাথে যেতাম ওই দুর্ঘটনার শিকার হতাম। তাই হয়তো মিমের কারিন জিন আমার কাছে এসে না করেছিল মাওয়া যাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে
বাসায় চলে আসি। দ্বিতীয় ঘটনাটি হলো 2020 সালে। সেই ঘটনাটি ঘটে আমার বড় বোনের বাসায় যাওয়ার সময়। বলে রাখি, আমার বড় বোনের শ্বশুর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী শহরে। আমার বোনের শ্বশুর ছিল আমার বাবার চাচাতো ভাই, আমার সম্পর্কে চাচা হন। উনি 2020 সালে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান। তিনি পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। অবসর নেয়ার পর নিজের জমিতে কৃষিকাজ করতেন এবং সেভাবেই তিনি সময়টা পার করতেন। মৃত্যুর 7 দিন আগেও আমার বোন শুনেছিল উনি নাকি কৃষি ক্ষেতে সন্ধ্যাবেলা কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু চাচা আমার বোন অথবা চাচিকে সম্পূর্ণ ঘটনা বলেননি। হয়তো তার সাথে কোনো ভয়ানক কিছু ঘটেছিল যেটা আমাদের অজানা। তিনি গ্রামের মানুষ ছিলেন, বেশ সাহসী সে কারণেই। যেদিন তিনি ভয় পান তার 7 দিন পরেই আমার চাচা মারা যান। আমার কাজ থাকায় ঢাকা থেকে চট্টগ্রাম তখন যাওয়া সম্ভব হয়নি বিধায় ওই ঘটনার 2 মাস পরে 25 এপ্রিল 2020 আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য রাত 11টায় চিটাগাং রোড থেকে রওনা হই। আমি যেহেতু প্রায়ই জিন দেখতে পেতাম, তাই রাতে বাসে ওঠার সময় বাইরে বেশি তাকাতাম না। মনে একটা ভয় কাজ করত, কি দেখতে গিয়ে কি দেখে ফেলি। কুমিল্লা পার হওয়ার পর আমাদের গাড়িটি নির্জন একটি জায়গায় হঠাৎ ব্রেক করার কারণে আমার ঘুম ভেঙে যায়। তখন বাধ্য হয়ে আমি জানালা দিয়ে নিচে তাকাই। কি হয়েছে সেটা দেখাই ছিল উদ্দেশ্য। যখনই নিচে তাকাই এমন কিছু দেখবো আমি আশা করিনি। 20 থেকে 25 বছরের মেয়ের লাশ পড়ে আছে। লাশটার অবস্থা এমন যে তার পেটের মাঝখান থেকে পায়ের অংশটুকু নেই। পেটের ওই অংশ দেখে বোঝা যাচ্ছে যে তার পেটের ওপর দিয়ে কোনো গাড়ি চলে গেছে এবং সে কারণে তাকে দুভাগ করে দিয়েছে। এই অবস্থা দেখে যেমন ভয় পাই, তার থেকে বেশি এটা দেখে আঁতকে উঠি। ওই মেয়েটার পাশে ওই মেয়েটাই বসে আছে এবং লাশটির দিকে তাকিয়ে বসে কান্না করছে। এটা দেখে আমি আশেপাশে তাকালাম, কিন্তু আমার কাছে মনে হলো আমি ছাড়া কেউ ওই লাশটিকে দেখতে পাচ্ছে না। মূলত ওই লাশটির সামনে এসে গাড়ির টায়ার বাস্ট হয়ে গিয়েছিল। আমি আশেপাশে তাকানোর পর যখন দেখলাম আমি ছাড়া আর কেউ দেখছে না, তখন মেয়েটির দিকে তাকালাম এবং মেয়েটি আমার কাছে হাত জোর করে লাশটিকে দেখিয়ে সহযোগিতা চাইল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি পুরো বরফ হয়ে গেলাম। তার একটু পরে গাড়ির টায়ার চেঞ্জ করে গাড়িটি চলা শুরু করলো। গাড়িটি স্টার্ট দেওয়ার পরে পেছনে ওই লাশটি আর দেখতে পেলাম না। আমি আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে সারাটা রাস্তা কাটালাম। আমাকে ঠিক 3:45 চট্টগ্রাম হাটহাজারীর 1 নম্বর গেটের সামনে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে আমার আপুর বাসায় যেতে, আর সিএনজিতে গেলে মাত্র 5 মিনিট। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো সিএনজি সেখানে পাইনি। এমনিতে সারা রাত কোনো না কোনো সিএনজি সেখানে থাকে। আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন কুমিল্লায় নামি সেখান থেকে আপুর জন্য রসমালাই আর মিষ্টি কিনে নিয়েছিলাম। এক হাতে রসমালাই আর এক হাতে মিষ্টি, কাঁধে আমার ব্যাগ। কোনো উপায় না পেয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আল্লাহর নাম নিতে নিতে। রাস্তা ধরে একটু ভেতরের দিকে যাওয়ার পর দেখতে পেলাম আশেপাশের ক্ষেত থেকে অনেক বড় বড় কুকুর আমার দিকে ধেয়ে আসছে। কুকুরগুলো দেখতে স্বাভাবিক ছিল, কিন্তু কুকুরগুলোর উচ্চতা সাধারণ কুকুরের থেকে একটু বড় ছিল। এভাবে 6-7টা কুকুর আমার চারপাশ দিয়ে ঘিরে ধরে এবং প্রচণ্ড রকমের ঘেউ ঘেউ করতে থাকে। এবং আমি খেয়াল করলাম ওরা আমার হাতের মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছে এবং সেগুলো নেয়ার জন্যই হয়তো চারপাশে আমাকে ঘিরে ফেলেছে। এত বড় বড় কুকুর আমার চারপাশে ঘিরে ফেলায় আমি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাই। মনে হচ্ছে ওরা আমাকে ছিঁড়ে খাবে আজকে। কিন্তু এটা বুঝতে পারছি কেউ আমার বেশি কাছে আসছে না, কারণ আমার শরীর বাসের মধ্যেই আয়াতুল কুরসি পড়ে বন্ধ করা ছিল। কিন্তু মিষ্টিগুলোর দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল তারা। ভয়ে আমার মাথা একদমই কাজ করছিল না। এভাবে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর হঠাৎ সামনে থেকে আমার চাচা লাঠি নিয়ে দৌড়ে আসে। চাচাকে দেখে মনের মধ্যে একটু সাহস আসলো। আমার চাচা আসার সাথে সাথে সেই ভয়ঙ্কর কুকুরগুলো ভয়ে আশেপাশে চলে যায়। আমার চাচা কুকুরগুলোকে বলল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি? কত বড় সাহস! বলে রাখি আমার চাচা মিষ্টি পছন্দ করত। এরপর কুকুরগুলো চলে গেল। তখন চাচা আমাকে বলল, ভয় পেও না, এলাকার কুকুরগুলো একটু বেশি বেড়ে গেছে, তুমি আসো আমার সাথে। আমি চাচার সাথে কেমন একটা ঘোরের ভেতর হাঁটতে লাগলাম। চোখে অনেকটা ঘুম ঘুম ভাব ছিল। আমি ভাবলাম
আপু হয়তো চাচাকে সব সময়ের মতো আমাকে এগিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছে, তাই চাচাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না। চাচা মূলত আমার সামনে সামনে হাঁটা শুরু করেছিল, আর আমিও নিচের দিকে তাকিয়ে ঘুমের ঘোরে হাঁটছি। আশেপাশে বড় বড় গাছ, পাহাড় ছিল এবং চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কোনো ঝিঝি পোকার শব্দ পর্যন্ত ছিল না। আপু যে সোসাইটিতে থাকতো সেই সোসাইটিতে ঢুকতে একটা মেন গেট ছিল এবং দিনটা 24 ঘন্টায় সেখানে দারোয়ান থাকতো। হাঁটতে হাঁটতে আমি সেই গেটের সামনে যাওয়ার পরে দারোয়ান যখন বলল, আপনি কোথায় যাবেন, তখন কেমন জানি আমার ঘোর কাটল। আমি তখন আশেপাশে তাকালাম, আমার চাচা কই, এবং ঠিক তখনই মনে পড়ল আমার চাচা তো মারা গেছে। তাহলে উনি কে? আমার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে আমার সাথে। এত কিছু ভেবে আমার মুখ কেমন মলিন হয়ে গেল। তখন দারোয়ান আমাকে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কোথায় যাবেন? তখন দারোয়ানকে পরিচয় দিয়ে ভেতরের রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, তাহলে কি চাচার কার ইঞ্জিন এসেছিল? এবং চাচার কুকুরগুলোকে বলা ওই কথাটা আমার মনে পড়ল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি, এত বড় সাহস। আমি মনে মনে ভাবলাম, এই মিষ্টির ওপর কোনো জিনের নজর পড়েছে, এটা বাসায় নিয়ে সবাইকে খাওয়ানো ঠিক হবে না। মিষ্টি আর রসমালাইগুলো আমি রাস্তার একপাশে রেখেই বাসার উদ্দেশ্যে চলে গেলাম। মূলত চাচাকে উদ্দেশ্য করেই রেখেছিলাম যে আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। পরদিন সকালবেলা ওই মিষ্টি আর রসমালাই সেখানে আর দেখতে পাইনি, কিন্তু রসমালাইয়ের কিছু শিরা ওখানে পড়ে থাকতে দেখেছিলাম। কে বা কারা খেয়েছে তার সন্ধান আমি পরবর্তীতে আর নেইনি। যাই হোক, 3-4 দিন পেরোনোর পর আমি আবার ঢাকায় চলে আসি। আল্লাহর রহমতে আর তেমন কোনো কিছুই আমার সাথে ঘটেনি। ঘটনা 3। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি এই তো কিছুদিন আগে 2 নভেম্বর 2022 সালের। এই ঘটনাটি বলার সময় যেগুলো নাম ব্যবহার করব সবই ছদ্মনাম। আমার বেস্ট ফ্রেন্ড সিনথিয়া, আমার সাথে তার বন্ধুত্ব 2015 সাল থেকে। ও আমার ক্লাসমেট ছিল। বর্তমানে ওর শ্বশুর বাড়ি মেরাদিয়া বনশ্রী, আর ওর বাবার বাসা আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই। কোথায় বাসাটা সেটা নাম উল্লেখ করলাম না, ঘটনা শুনলেই বুঝতে পারবেন। সিনথিয়ার সাথে প্রায়ই রাতে কথা হতো আমার। সিনথিয়ার 2টি ছেলে আছে, আর ভাই বোনদের মধ্যে বড় ভাই আর একটি ছোট বোন আছে। আর তার সাথে আমার মাঝে মাঝেই দেখা হতো, আমি দেখা করতাম, এবং যখন আসতো ওর ছোট বোনকে সাথে করে নিয়ে আসতো। আর ছোট থেকে বড় হতে দেখেছি বলে ওর বোনের প্রতি একটা স্নেহ কাজ করতো আমার। যেদিন ঘটনা ঘটে ওই দিন সিনথিয়ার সাথে রাত 2টা বাজে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতে হুট করে ওর ফোন কেটে যায়। কিছুক্ষণ পরে ও বলল, লামিয়া গলায় ফাঁস নিয়েছে। SMS-এ কথা বুঝতে না পেরে ওকে ফোন দেই। তখন বলে, লামিয়া গলায় ফাঁস নিয়েছে, ও আর এই দুনিয়াতে নেই, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে। আমি বাসায় আসছি। ওর কথা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন বললাম, আসো, আমি তোমার বাসার সামনে আসছি। এই বলে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুম থেকে অজু করে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওদের বাসা আমাদের বাসা থেকে হেঁটে গেলে 15 মিনিট। বাসা থেকে যখন বের হই তখন রাত 2:30। ওর বাসার সামনে গিয়ে বাইরে থেকেও ওর আম্মুর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। সিনথিয়া এখনো আসেনি বিধায় আমি বাইরে আশেপাশে থেকেই ওর আসার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ওর বাসার সামনে দিয়েই মেইন রোডে দারোয়ান ছাড়া আর কোনো মানুষ ছিল না। তাই ওর বাসা থেকে একটু সামনের দিকে আসার পরে আমি আমার ছায়ার সাথে অন্য একটি মেয়ের ছায়া দেখতে পেলাম। পেছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। চারিদিকে রাস্তার আলো ছিল। চোখের ভুল মনে করে সেখানে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে অবজার্ভ করলাম। বেশ কিছুক্ষণ অবজার্ভ করার পরে একটু পেছনের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করলাম। পেছনে ফিরে আমার 5 থেকে 7 হাত দূরে একটা ছায়া এদিক ওদিক আবার ওইদিক এদিক ঘোরাঘুরি করছে এমন দেখতে পেলাম। আমার 30 থেকে 40 হাত দূরে এলাকার দারোয়ান বসা ছিল এবং আশেপাশে রাস্তার লাইট জ্বালানো ছিল বলে ভয় তেমন একটা পাইনি, কিন্তু লাইট থাকার কারণে ছায়ার মুভমেন্টগুলো ভালো করে বুঝতে পারছিলাম। যখন থেকে এই ছায়া দেখা শুরু করলাম তখন থেকে আশেপাশের কুকুরগুলো কেমন যেন অমায়িকভাবে কান্না শুরু করে দিল। এর পূর্বে কিন্তু কোনো কুকুরের কান্না আশেপাশে ছিল না। আমি তখন চিন্তা করলাম, জীবনে তো অনেক কিছুই দেখলাম, এবার দেখি ক্যামেরায় রেকর্ড করব। আমি ঠিক 3:11-তে রেকর্ড শুরু করি, কিন্তু কোনো কিছুই আমার ক্যামেরায় ওঠে না। ক্যামেরা অন করি, সাথে সাথে ছায়ার মুভমেন্টগুলো বন্ধ হয়ে যায়। আবার ধীরে ধীরে কুকুরগুলোর কান্না মনে হচ্ছিল কমে যাচ্ছিল। তখনই সিনথিয়ার ফোন আসে। ও
ও আসছে। আমি রেকর্ড করা অফ করে ওর বাসার সামনে যাই, কিন্তু লামিয়ার লাশ সেখানে ছিল না। ওকে সাথে সাথেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। তাই কিছুক্ষণ থেকে আমি বাসায় চলে আসি, আর সারাটা রাস্তায় আমি এই ছায়াটাকে দেখতে পাই। আমি যখন বাসার গেইটে ঢুকবো তখনই লামিয়ার মতো একটা অবয়ব 20 থেকে 30 হাত দূরে দাঁড়িয়েছিল। আমি বাসায় না ঢুকে 2-3 মিনিট দাঁড়িয়ে দেখলাম অবয়বটাকে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। এটা আর কেউ না, লামিয়ার কারিন জিন। আসলে তখন কষ্ট কাজ করছিল, ছোট বোনের মতো দেখতাম। তাই আমি বাসায় না গিয়ে তার কারিন জিনটির উদ্দেশ্যে কথা বলার জন্য পা বাড়াই, কিন্তু আমাকে আসতে দেখে সে হাওয়ায় মিশে গেল। বাসায় এসে আবারও উজু করে শুয়ে পড়লাম। তখন স্বপ্নে দেখলাম জাস্ট অনেক উঁচু একটা পাহাড়ে বসে ও কান্না করছে। জানি না এর ব্যাখ্যা কি, আল্লাহ ভালো জানেন। অবশ্য ঘটনাটি এখানেই শেষ না। সকালে আমার ঘুম ভাঙে 11:40। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। লামিয়ার মৃতদেহ পোস্টমর্টম করে নিয়ে আসতে 3:30 বাজে। লামিয়াকে আনার পরপরই ওদের বাসায় আসি শেষ দেখাটা দেখার জন্য আর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। ওর লাশের খাটিয়া যখন কাঁধে নেই, আমি ছিলাম সামনের দিকে, কবরস্থান থেকে 20-25 হাত দূরে। যখন কবরস্থানের এক পাশে আমি দেখি লামিয়া সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে, একদম স্বাভাবিকভাবে, যেন জীবন্ত কোনো মানুষ কয়েক হাতে দূরে দাঁড়িয়ে। কয়েক মুহূর্ত দেখে আমি চোখ সরিয়ে নেই। এরপরে আর কোনো কিছু দেখলাম না। জানাজা সম্পূর্ণ করার পর তাকে কবর দিয়ে আমি বাসায় চলে আসি। জানি না এই 3টি ঘটনা শুনে কি ভাবছেন। আমার জিন দেখার আরো অনেক মুহূর্ত ছিল। এমনও অনেক সময় অনেককে দেখে ফেলতাম, বুঝতাম না যে এটা জিন। আমি আমার মতো নিচের দিকে তাকিয়ে গন্তব্যে চলে যাই। এই 3টা ঘটনায় আমার কাছের মানুষগুলো জড়িত এবং কিছুটা মিল ছিল, তাই এই ঘটনা 3টি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। রাসেল ভাই, লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, ওই দিন রাতে যে ভিডিওটি রেকর্ড করেছিলাম ওই ভিডিওটা শেয়ার করে দেব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলেছেন যে সবাই ভালো থাকবেন, আর ঘটনাটি সিলেক্টেড যদি হয় আমাকে মেইল করে জানানোর অনুরোধ রইল। আমরা সাধারণত মেইল করে জানিয়ে দেই, ইনশাল্লাহ আপনাকেও জানিয়ে দেওয়া হবে। আর না হলে তো আপনি শুনছেনই আমাদেরকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলেই আমি অনেক সময়ই বলি, আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আমরা দেখি বা যা ছায়া বা যা কিছু দেখি আমরা, তার কোনটা মানুষ আর কোনটা জিন এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। শুধুমাত্র যখন কোনো বিপদে পড়ি তখনই আমরা বুঝতে পারি, ও আচ্ছা, এটা মানুষ ছিল না, এটা হয়তো অন্য কোনো কিছু ছিল। সবাই সাবধানে থাকবেন এবং এরকম কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhut.com@gmail.com। আর আমাদের rjrussellbhut.com অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটির বাইরে যে সমস্ত ফেক চ্যানেলগুলো আছে সেখান থেকে ভূত.com শোনা থেকে আপনি বিরত থাকুন। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা আজকের মতো চলে যাব আমাদের অন্য ঘটনাগুলোতে, এবং অন্য ঘটনাগুলো সম্পর্কে আপনারা জানেন এগুলো সেই ঘটনা যে ঘটনাগুলো অনেক পপুলার এবং আপনারা সবাই পছন্দ করেন, এবং আপনারা হয়তো কেউ শুনেছেন, কেউ শোনেননি, কেউ হয়তো আবার শুনতে চান। আমার মনে হয় যে প্রতি সপ্তাহে আমরা এরকম একটা অংশ রাখি, আজকেও রাখছি। ভালো লাগবে আপনাদের। কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সে সমস্ত ঘটনায়। তার আগে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।